আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, মেডিকেলে হয় নাই, এরপরে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিছো, জাহাঙ্গীরনগরে হয় নাই। তো তোমরা চবিতে একটা সিট নিশ্চিত করতে চাচ্ছ। তো চবিতে তোমরা ঈদের আগে যেন পাবলিকান হইতে পারো তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছ, কিন্তু বুঝতেছো না যে ভাইয়া কীভাবে শুরু করবো। তো আমাদেরকে আলাদাভাবে কোনো প্রিপারেশন নিতে হবে নাকি যা পড়ছি এগুলো দিয়েই আমরা কামব্যাক করতে পারবো? তো এই বিষয় নিয়ে যারা কনফিউশনে আসো তাদের জন্য এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের সব কিছু ইম্পর্টেন্ট তথ্য এখানে দিয়ে দিব, ঠিক আছে? তো সম্পূর্ণ তথ্যগুলো তোমরা একটু লেখো এবং কালেক্ট করে রাখো, ঠিক আছে? যে কীভাবে বলতেছি সেগুলো একটু পড়ার চেষ্টা করে রাখো। তো আর কথা না বাড়াই, যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা, যাদের মেডিকেল হয় নাই, জাবিতে পরীক্ষা দিয়েছো, জাবিতে হয় নাই, চবিতে একটা সিট নিশ্চিত করতে, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। চলো পড়ো, আমরা প্রিপারেশনে চলে আসি, আমরা বেশি কথা বাড়াবো না, প্রিপারেশনে চলে আসি। তো এখানে চবিতে আগে বলে রাখি, তুমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটার মধ্যে যে কোনো তিনটা তোমাকে দাগাইতে হবে এবং বাংলা ইংরেজি মাস্ট তোমাকে দাগাইতে হবে, ঠিক আছে? তাহলে টোটাল কয়টা সাবজেক্ট হচ্ছে? তোমাকে তিনটা, দুইটা, পাঁচটা সাবজেক্টের অ্যান্সার করতে হবে, বুঝতে পারছো? তুমি বায়োলজি স্কিপ করতে পারবা, অথবা তোমার তো বায়োলজি তো অলরেডি ম্যান্ডেটরি, তাই না? তুমি চাইলে ম্যাথ স্কিপ করতে পারবা। তো আর ম্যাথ স্কিপ করলে তুমি শুধু গণিত যে সাবজেক্টটা এইটা পাবা না, বাদ বাকি সকল সাবজেক্ট তুমি পাবা। তুমি চাইলে সিএসইউ পাবা, তুমি চাইলে ট্রিপল ইউ তুমি অ্যান্সার করতে পারবা, সমস্যা নেই, ট্রিপল ইউ চয়েস দিতে পারবা। এই বছর শুধু ম্যাথ বাদে তুমি যে কোনো সাবজেক্ট কিন্তু ওখানে তোমার জন্য ক্যাপেবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রিপারেশনের ক্ষেত্রে দেখো, তোমরা জীববিজ্ঞান, তো জীববিজ্ঞানের প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা বা যাবি ডিমড প্রিপারেশন নিছিলা, তাদের কিন্তু ওভারঅল প্রিপারেশন কিন্তু হয়ে গেছে। মূল বই তোমার একটা ভালো একটা আয়ত্ত আছে। তো অনেকে আছে প্রিপারেশন ভালো ছিল কিন্তু চান্স হয় নাই, তাদের জন্য, ঠিক আছে? যাদের প্রিপারেশন মোটামুটি ভালো ছিল তাদের মূল বইটা কিন্তু মোটামুটি তোমার কাছে ক্লিয়ার। এখন তুমি চাইলেই কিন্তু অল্প সময়ে মূল বইটা রিভিশন দিতে পারবা। তো ভাই এখন কি মূল বইকে আলাদা কোনো কিছু পড়তে হবে? না, তুমি যেগুলো এতদিন পড়ছো, যেই লাইনগুলো তোমার দাগানো ছিল সেম লাইনগুলো তুমি জাস্ট পড়বা, ঠিক আছে? এরপরে কি করবা? এরপরে চবির প্রশ্ন ব্যাংকটা তুমি দেখবা, চবির যে প্রশ্ন ব্যাংকটা সেটা তুমি কালেক্ট করবা। তো ভাই এখন আমি চবির প্রশ্ন ব্যাংকটাকে ইয়ার ওয়াইজ সলভ করবো নাকি সালভিত্তিক? দেখো সময় কিন্তু আমাদের হাতে বেশি নাই, আমাদের হাতে কিন্তু আজকে থেকে যদি ধরি একদম কাটাই কিন্তু 15 দিন সময় আছে। তো তোমার এই সময়ের মধ্যে তুমি যদি এখন অধ্যায়ভিত্তিক কাউন্ট করতে যাও, অধ্যায়ভিত্তিকে তোমার কিন্তু প্রশ্ন প্যাটার্নটা সম্পর্কে তোমার একটা মাথা সেট হবে না যে প্রশ্নটা কীভাবে আসে। তুমি যখন ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো সলভ করো, ইয়ার ওয়াইজ কেন বলতেছি, দেখো প্রশ্নটা যেভাবে আসে, তোমাকে 100টা প্রশ্ন যেভাবে আসবে, বায়োলজি যে প্রশ্নগুলো যেভাবে সাজানো থাকবে, তুমি যদি ওইভাবে এখন সলভ করতে যাও সেটা তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? তো তুমি এখন চেষ্টা করবে ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো সলভ করো লাস্ট কয়দিন। কারণ কি, এই কয়দিন তুমি যদি ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করো তাহলে তুমি খুব সহজেই তোমার যে প্রশ্নের প্যাটার্নটা তুমি কিন্তু মাথায় সেট করতে পারবা যে আমার 100টা প্রশ্ন এভাবে আসবে, আমার এইভাবে অ্যান্সার করতে হবে, এই ব্যাখ্যাগুলো এইভাবে দিব, বুঝতে পারছো? তো এখন অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নিতে গেলে একটু ঝামেলা পড়বা, কারণ সময় বেশি নাই, তুমি তাল পাবা না কোনো, ঠিক আছে? তো বলবো কি, লাস্ট 10 বছরের প্রশ্ন তোমরা সলভ করবে, লাস্ট 10 বছরের প্রশ্ন এভাবে সলভ করবে। এবং প্রশ্ন সলভের ক্ষেত্রে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা ব্যাখ্যা, ঠিক আছে? তোমরা যারা পান করি প্রশ্ন ব্যাংক কালেক্ট করবা, ঠিক আছে? পান করি প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাখ্যা থেকে দেখা যায় যে 80 থেকে 90% প্রশ্ন কমন চলে আসে, ঠিক আছে? প্রশ্ন ব্যাংক এবং এই ব্যাখ্যাগুলো যদি কেউ ভালো মতো আয়ত্ত রাখতে পারে, তার 80 থেকে 90% প্রশ্ন কমন, অর্থাৎ তোমার চান্স পাওয়ার নিশ্চয়তা আমি তোমাকে এটা দিচ্ছি। তুমি জাস্ট পান করি প্রশ্ন ব্যাংকটা ইয়ার ওয়াইজ সলভ করবা 10 বছরের, এবং সেখান থেকে ব্যাখ্যাগুলো সলভ করো প্রত্যেকটা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমার এখান থেকে চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। এটা তোমাকে আমি নিশ্চয়তা দিচ্ছি, জাস্ট মনে রাখবা, জাস্ট পরীক্ষা হলে মনে রাখতে হবে, এতটুকুই তোমার কাজ, ঠিক আছে? তাহলে মনে রাখতে হলে কী করো? হ্যাঁ, ভুলে যাচ্ছি, সমস্যা নাই, বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করতে করতে এক সময় তোমার মাথায় স্থায়ীভাবে সেটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আসো রসায়নের ক্ষেত্রে কী করবা। দেখো রসায়নের ক্ষেত্রে যদি বলি যে তুমি ভালো মার্ক তুলতে যাও, 25-এর মধ্যে 20 প্লাস 22-23 তুলতে যাও, তাহলে তোমাকে অবশ্যই মূল বইতে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো ভাই মূল বই কী পড়বো? সব পড়বো না, তোমাকে এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো পড়তে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো। তো ভাই ইম্পর্টেন্ট টপিক আমি কই বুঝবো? ওই যে প্রশ্ন ব্যাংক সলভ করবা, প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়েই তুমি বুঝে যাবা যে আমার মূল বইতে কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন তুমি রসায়ন পড়বা তখন কি প্রশ্ন ব্যাংকটা খুলবা, খুলে রসায়ন পার্টটা দেখবা যে রসায়ন কোন কোন টপিকগুলো এখান থেকে প্রশ্ন আসে। আর আমাদের যে এক্সাম আছে যারা ভর্তি হবে, এক্সাম আছে কিন্তু টপিক অ্যানালাইসিস অলরেডি দেওয়া আছে, তো তোমাদের মূল বইটা পড়তে সুবিধা হবে আমাদের টপিক অ্যানালাইসিসগুলো দেখলে। তো চবির এক্সাম ব্যাচ অলরেডি শুরু, আজকে থেকে পেপার ফাইনাল শুরু হচ্ছে। তো পেপার ফাইনাল ফ্লো তো তুমি ধরতে পারো, পেপার ফাইনাল দিবা, সাবজেক্ট ফাইনাল দিবা, এছাড়া অধ্যায়ভিত্তিক সকল এক্সাম কিন্তু আমাদের সাইটে সুন্দর করে সাজানো দেওয়া আছে, তুমি সুন্দর মতো ওখানে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে? অধ্যায়ভিত্তিক দিয়ে তুমি পেপার ফাইনাল শুরু করতে পারো। তো এইভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারো। এছাড়া তোমরা যারা রাবি প্লাস গুচ্ছ প্লাস কৃষিতে এক্সাম দিবা, তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা চলতেছে। তো তুমি যদি রাবি প্লাস গুচ্ছ প্লাস কৃষিতে ভর্তি হও তাহলে তোমার চবিতে এটা ফ্রিতে, ঠিক আছে? এটাতে আর আলাদা করে ভর্তি হওয়া লাগবে না, তোমার এটা এক্সেস পেয়ে যাবা। তো আমি বলবো যারা চবির পরবর্তী কৃষি, গুচ্ছ, রাবি যাবে এগুলো পরীক্ষা দিবা, তাদের জন্য অবশ্যই এটাতে ভর্তি হও। আমাদের দ্বিতীয় যে বড় এক্সাম ব্যাচটা রাবি প্লাস গুচ্ছ প্লাস কৃষি, এটাতে ভর্তি হলে তোমরা এই যে চবির জন্য এটা ফ্রি এক্সেস পেয়ে যাবে, আলাদা করে তোমাদের এনরোল করতে হবে না, ঠিক আছে? আচ্ছা,
তো এটার ফি কত? এটার ফি হচ্ছে 450 টাকা। আগামী 16 তোমাদের 100 জনের মধ্যে তো অলরেডি কিন্তু 45 জন ভর্তি হয়ে গেছে, তো তুমি আর মাত্র 55 জন কিন্তু এই সুযোগটা পাবে 450 টাকায়। এটার তারপরে ফি কিন্তু 550 টাকা হয়ে যাবে। তো এটার বিস্তারিত তোমরা ডেসক্রিপশন বক্সে পাবা, সেখান থেকে এনরোল করতে পারবে, ঠিক আছে? অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত পেয়ে যাবা। এরপরে আসো প্রশ্ন ব্যাংকটা। প্রশ্ন ব্যাংকটা ভাই কী করবো? তো মূল বই থেকে একটা জিনিস, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ার পরে তুমি যদি অনুশীলনী দেখো, তোমার কিন্তু অলরেডি পড়া আছে, তাই না? অনুশীলনী তোমার কিন্তু পড়া আছে। তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো বা জাবি ডিএর প্রিপারেশন নিয়ে থাকো, তোমার অলরেডি মূল বইটা পড়া আছে, তুমি জানো ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো, এবং তোমার অনুশীলনীও পড়া আছে, ঠিক আছে? তো এরপরে তুমি এটা সুন্দর মতো একটু রিভিশন দিবা। রিভিশন দেওয়ার পরে তুমি প্রশ্ন ব্যাংকটা ভালো করে ব্যাখ্যা সহ পড়ে নিবা, ঠিক আছে? এর ব্যাখ্যা তোমার পড়া লাগবে না, তুমি দেখবে যে বই থেকে তোমার যেগুলো পড়া মাথায় আছে না, ওইগুলোই ব্যাখ্যা দেওয়া আছে। যদি কারো বই ভালো করে পড়া থাকে তাহলে তার ব্যাখ্যা না দেখলেও চলবে, ঠিক আছে? আর যদি বই ভালো করে না পড়া থাকে তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই ব্যাখ্যাগুলো দেখতে হবে। ব্যাখ্যাগুলো কি? জাস্ট তোমার বইয়ের তথ্যগুলাই সুন্দর করে সাজানো আছে, যেগুলো তোমার প্রয়োজন, যেগুলো তোমার ছবিতে প্রয়োজন, সেগুলোই ব্যাখ্যাতে অ্যাড করে দেওয়া আছে, ঠিক আছে? তো এরপর আসে পদার্থবিজ্ঞান। হয় পদার্থবিজ্ঞান একটু প্যারা খাচ্ছি। পদার্থবিজ্ঞান প্যারা খাওয়ার কিছু নেই। পদার্থবিজ্ঞান অবশ্যই কিছু ম্যাথ থাকবে, বিশেষ করে গণিত দ্বিতীয় পত্র থেকে কিছু ম্যাথ থাকবে, যেমন স্থির তড়িৎ, চল তড়িৎ, ঠিক আছে? এরপর তোমার তাপগতিবিদ্যা। তো এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই অধ্যায়গুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এছাড়াও ভেক্টর থেকে ম্যাথ থাকবে, নিউটনের বলবিদ্যা থেকে ম্যাথ থাকবে। যেগুলো থেকে ম্যাথ আসে সেগুলো থেকে ম্যাথ আসবে। তো ভাই ম্যাথ কি ভাই কঠিন আসবে? না, তোমার এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে হবে, বাট ক্যালকুলেটর, বিলিভ মি, তোমার ক্যালকুলেটর ইউজ করতে হবে না, তুমি হ্যান্ড ক্যালকুলেশনে এগুলো করে ফেলবা। তো ইজি টপিক, জাস্ট সূত্রগুলো যদি জানো তাহলে এখানে হবে। তো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যে শর্টের বাইরে, তোমরা কি জানো এখানে ফুল সিলেবাস হবে, তো শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো, এগুলোর কিন্তু আমরা ক্লাস দিচ্ছি। আমরা অলরেডি কিন্তু গতকালকে গতিবিদ্যার ক্লাস দিছি, তো ক্লাসটা অবশ্যই দেখবা। এবং আজকে তরঙ্গের যে চ্যাপ্টারটা সেটা আপলোড করা হবে এই ভিডিওর পর। তোমরা এই আগের ভিডিওটা গতিবিদ্যা যে চ্যাপ্টারটা সেটা পাবা, ক্লাসটা ওটা ভালো করে নিও। তো গতিবিদ্যা সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা তরঙ্গ, এরপরে আবার দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো দিয়ে দিব তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, তো ফিজিক্সটা এভাবে পড়ো, বিশেষ করে বই থেকে মাত্রা, সমীকরণ, একক, সূত্র, উদাহরণ এবং প্রশ্ন ব্যাংক থেকে অবশ্যই ব্যাখ্যা সহ প্রশ্ন সলভ করবে, ঠিক আছে? উদাহরণ সহ অবশ্যই প্রশ্ন ব্যাংক লাস্ট 10 বছরের প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। এবং বিশেষ করে দেখবা যে কিছু প্রশ্ন ব্যাংকের পাশে কিছু লেখা আছে যে এই প্রশ্নটি সিলেবাস বহির্ভূত বা আগের সিলেবাস, ওল্ড সিলেবাস, সেগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? যেগুলো পাশে লেখা আছে যে বই বহির্ভূত বা ওল্ড সিলেবাস, সেগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, এরপর আসো গণিতের ক্ষেত্রে কি, যারা গণিত আগাবা তাদের ক্ষেত্রে জাস্ট টাইপ ওয়াইজ তুমি প্রশ্ন সলভ করে যাও। গণিতের ক্ষেত্রে একটাই সাজেশন, জাস্ট তুমি টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করে যাও, ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। এবার আসো বাংলা ইংরেজি, যেটা নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে বেশি। তো বাংলায় কিন্তু আলাদা করে 3 পাইতে হবে পাস করার জন্য, এবং ইংলিশে কিন্তু 4 পাইতে হবে, ঠিক আছে? তো টেনশন থাকারই কথা। আমি যখন ছবিতে পরীক্ষা ছিলাম আমার ওই দুইটাতেই টেনশন ছিল। আমি বলছিলাম যে আমি যদি বাংলা ইংলিশে পাস করতে পারি তো আমার ছবিতে চান্স হয়ে যাবে, এটা আমি ঢুকছিলাম আর কি বলেই। তো আলটিমেটলি সেটাই হয়েছে, বাংলা ইংলিশে পাস করে গেছি, ছবিতেও চান্স হয়ে গেছিলো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো বাংলার ক্ষেত্রে কি করো, বাংলার ক্ষেত্রে তোমার লেখক পরিচিতি পাঠটা খুবই গুরুত্বপূর্ণ। ছবির ক্ষেত্রে লেখক পরিচিতি পাঠটা মোস্ট ইম্পর্টেন্ট। তো লেখক পরিচিতি ভাই কি পড়বো? লেখক পরিচিতি থেকে অবশ্যই জন্ম মৃত্যুটা পড়বা, এবং কোন লেখক কোন বই লিখছে। তো ভাই এটা কি ফুল সিলেবাস পড়বো? না, তুমি আপাতত শর্টটাই পড়ো, এবং এক্সট্রা করে মেঘনাদ বোধ কাব্য আছে না, এই মেঘনাদ বধ কাব্যটা পড়বা, ঠিক আছে? মেঘনাদ বধ এটা পড়বে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ লেখক পরিচিতিটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত, এবং ওই যে মেঘনাদকে কি নামে ডাকা হয়, এই প্রশ্নগুলো দেখবা। তুমি যখন প্রশ্ন সলভ করবে না ইয়ার ওয়াইজ, ওখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে ওগুলো দেখলে ওখান থেকে আসে, ঘুরে ফিরে ওখান থেকেই আসবে। তো প্রশ্নগুলো আমি এর জন্যই তোমাকে ইয়ার ওয়াইজ সলভ করতে বলছি, যেন তুমি প্রশ্নের প্যাটার্নটা টোটালি বুঝতে পারো। প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হলে তোমাকে অবশ্যই ইয়ার ওয়াইজ প্রশ্নগুলোই সলভ করতে হবে, ঠিক আছে? এখন এই মুহূর্তে অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নেওয়ার আসলে সময় নাই, তুমি প্রশ্ন ধরতেই পারবে না। এখন যদি অধ্যায়ভিত্তিক শুরু করো, তুমি প্রশ্নভাবে ধরতে পারবে না, প্রশ্ন তুমি ক্যাচ করতে মাথায় তোমাকে সেট থাকবে না। তো তোমার এখন কি করতে হবে? পেপার ফাইনাল এক্সাম দিতে হবে, ফাইনাল মক টেস্ট এক্সাম দিতে হবে, তাই না? এবং ইয়ার ওয়াইজ প্রশ্নটা সলভ করতে হবে। তো দ্রুত এক্সাম পাসে ভর্তি হয়ে যাও। এরপর আসো ইংরেজির ক্ষেত্রে কি করবে? ইংরেজির ক্ষেত্রে ভাই গ্রামার প্রশ্ন আসে, 15টা প্রশ্ন আসবে, 15টা ভিন্ন গ্রামার টপিক থেকে আসবে। তো ওই গ্রামার টপিকগুলো যেগুলো মেডিকেলের জন্য পড়ছো, যেগুলো জাবির জন্য পড়ছো, ওইগুলাই টপিকগুলো জাস্ট যে কোনো বই, তোমার কাছে যদি অ্যাপেক্স থাকে তুমি অ্যাপেক্স বইটা ফলো করো, তুমি যদি তোমার কাছে যদি মাস্টার বইটা থাকে তুমি ওটা ফলো করো, যদি কম্পিটিটিভ ইংলিশ এটা থাকে এটা ফলো, যে কোনো বই তুমি জাস্ট ফলো করো, ওখান থেকে গ্রামার টপিকগুলো জাস্ট পড়ো, ঠিক আছে? গ্রামার টপিকগুলো এবং কোন বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করবো, পাশাপাশি বিসিএস আসা প্রশ্ন সলভ করবো, এগুলো সলভ করলে এনাফ। বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, তার প্রথম কাজ কি, গ্রামারের ক্ষেত্রে গ্রামার রুলসগুলো দেখবা, ঠিক আছে? একটা করে রুলস দেখবা, এবং ওই রুলসের আন্ডার যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো করবা। বিভিন্ন ভার্সিটিতে আসছে এগুলো প্র্যাকটিস করলা, বিশেষ প্রশ্নগুলো সলভ করলা, ব্যাস এনাফ। এগুলো করলেই তোমার ইংলিশ মোটামুটি প্রিপারেশনটা হয়ে যাবে, ঠিক আছে? ইংলিশে তুমি অত আটকাবা না। সমস্যা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে বাংলা থেকে তুমি পাস হয়ে যাবা, ঠিক আছে? তো বাংলা ইংলিশ নিয়ে যদি একটু প্যারা খাও তাহলে এইগুলোতে ভালো করার চেষ্টা করবা, অর্থাৎ ব্যাকআপ রাখবা, ঠিক আছে? ব্যাকআপ রাখবা।
বুঝতে পারছো? তো ওভারঅল তুমি চেষ্টা করবা যে 80+ তো তোমাকে অবশ্যই দাগাইতে হবে, 80+ তোমাকে অবশ্যই দাগাইতে হবে, ঠিক আছে? 80+ না দাগালে তুমি চান্স পাওয়াটা অনেকটা টাফ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে তুমি কিছু প্রশ্ন দাগাবা, কিছু প্রশ্ন কর্তৃপক্ষের সাথে মিলবে না, অ্যান্সার মিলবে না, কিছু প্রশ্ন ডাবল থাকবে, কিছু ব্ল্যাঙ্ক থাকবে। তো মিনিমাম 80টা তোমাকে অবশ্যই দাগাতে হবে। এবং তুমি যদি 70+ মার্ক রাখতে পারো তাহলে এটা তোমার হচ্ছে সেফ জোন। 70 মার্ক 100তে, ঠিক আছে? 70 মার্ক 100তে এই মার্কটা তোমার সেফ জোন, এই মার্কটা হচ্ছে সেফ জোন। তো সবাই চেষ্টা করবা এই মার্কটা ক্যারি করা, ঠিক আছে? এবং তুমি যদি ফাইনাল মক টেস্ট দাও সেখানে যদি তোমার 70% মার্ক চলে আসে, বা পেপার ফাইনাল দিচ্ছ সেখানে যদি 70% মার্ক চলে আসে, তো এটা কিন্তু ভালো মার্ক। যে কোনো পরীক্ষায় তুমি যদি 70% মার্ক এনশিওর করতে পারো তো তোমার চান্স কিন্তু অবশ্যই হয়ে যাবে। তো গত বছরও যে লাস্ট মেরিট, যে লাস্ট পজিশন, সেটা কিন্তু 69.25 এই পজিশনে কিন্তু সাবজেক্ট পাইছে। তো বুঝতে পারছো ওভারঅল এই বছর কম বেশি হইতেই পারে, প্রশ্ন যদি গত বছরের মতো হয় তাহলে এই বছর হয়তো বাড়তেও পারে, কমতে পারে। তো মিনিমাম তুমি 70% মিনিমাম, ঠিক আছে? মিনিমাম 70-এর উপরে যত পারো টার্গেট রাখার চেষ্টা করো। 70-এর নিচে নামা যাবে না, ঠিক আছে? 70-এর নিচে কিন্তু নামা যাবে না। তো এই ছিল মূলত ওভারঅল প্রিপারেশন। তো তোমরা এই মুহূর্তে তোমাদের মেইন হাতিয়ার কিন্তু হতাশা হওয়া যাবে না, ঠিক আছে? তো তুমি যদি এখন হতাশ হও বেশি, ঠিক আছে, তুমি যদি এখন টেনশন করো বেশি, তাহলে তোমার সময়টা নষ্ট হয়ে যাবে, তোমার পড়াটা মাথায় থাকবে না। তো তুমি হতাশা হলে কিন্তু তোমার পড়ায় মন বসবে না, তখন তুমি আলটিমেটলি চান্স তো এগুলো দেওয়া হয় নাই, এটা দেওয়া হবে না। তো তোমার এখন কাজ কি? চান্স আসলে সবারও হবে না, সিট সংখ্যা কম ছিল, বাট এখানে চবিতে কিন্তু সিট সংখ্যা মোটামুটি বেশি জাবির তুলনায়। তো তুমি যদি একটু চেষ্টা করো এখানে কিন্তু চান্স পাওয়াটা সম্ভব। কারণ এখানে মেডিকেল প্রিপারেশনে কিন্তু অনেকেই চান্স পায়, কারণ প্রশ্নটা অনেকটাই ইজি হয়ে থাকে। ভার্সিটি ওই রকম স্ট্যান্ডার্ড না, এখানে ম্যাথমেটিক্সটার মতো বেশি আসে না যে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনটা অনেক জটিল জটিল এগুলো করতে হবে, তা আসে না। কারণ এখানে ক্যালকুলেশনে অ্যালাউ আছে, দুমদাম করে ক্যালকুলেট করে দিবা, প্যারা নাই। জাস্ট সূত্রগুলো তুমি তো পড়ছো এর আগে সূত্র, তাই না? এমন না যে সূত্র তোমার জানা না, সূত্র জানা আছে, জাস্ট রিভিশন দেবে। এখন শর্টের বাইরে কি করবা? দেখো, শর্ট সিলেবাসের বাইরে যেটা আছে, শর্ট সিলেবাসের বাইরে তুমি কি করবা? ফুল সিলেবাসের যে অংশটা সেটা তুমি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করো, প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করে তার যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো দেখো, ঠিক আছে? এই মুহূর্তে এগুলাই দেখো। এবং যে যে টপিক থেকে প্রশ্ন আসছে, প্রশ্ন ব্যাংক যখন সলভ করবা, যে টপিক তোমার কাছে ইম্পর্টেন্ট লাগতেছে, ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এবার ব্যাখ্যা থেকে যদি না বুঝো তাহলে সেটা মূল বই থেকে দেখো, ঠিক আছে? ব্যাখ্যা থেকে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তো হইলই, আর যদি না হয় সেই ক্ষেত্রে তুমি মূল বইটা ফলো করো, ঠিক আছে? তো ফুল সিলেবাস এত প্যারা খাওয়ার দরকার নেই। ফুল সিলেবাসে কী কী পড়তে হবে এটা এর আগের ভিডিওতে দিছি, সেটা অবশ্যই একটু স্ক্রল করে দেখে নিও, আগের ভিডিওগুলো ওখানে বলেছে, ঠিক আছে? তো ফুল সিলেবাস জাস্ট তুমি এখন প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো বিগত 10 বছরের ব্যাখ্যা সহ সলভ করে দাও, ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবা, ঠিক আছে? আর বই যদি পারো ওখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আসছে ওগুলো একটু বাছাই করে বইটা পড়ে নিও, ঠিক আছে? এইগুলাই মূলত প্রিপারেশন। তো এত বেশি নার্ভাস হওয়ার দরকার নেই, যাতে যেই সময়টা আছে এটা চবি ক্র্যাক করার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তো এই সময়টা যদি ভালো মতো কাজে লাগাতে পারো, ইনশাল্লাহ ঈদের আগে তুমি একটা পাবলিকান কিন্তু হয়ে যাবে। ঈদের আগে দেখবা তুমি পাবলিকান হয়ে গেছো রমজান মাসে, আলহামদুলিল্লাহ। ঈদের আগে যদি চান্স পেয়ে যাও, তুমি যখন একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা দেখবে যে পরপর সবগুলাতে হয়ে যাচ্ছে। চবিতে চান্স পাওয়া মানে দেখবা যে কৃষিতে হয়ে গেছে, রাবিতে হয়ে গেছে, গুচ্ছ হয়ে যাবে। কারণ কি? ওই যে কনফিডেন্সটা তখন বিল্ড আপ হয়, যদি প্রিপারেশনটা তোমার কিন্তু ভালো মতন হয়েছে, তার জন্য তুমি চান্স পাইছো। তোমার যখন প্রিপারেশনটা ফুলফিল হয়ে যাবে, প্রিপারেশন তুমি যখন ক্যাপেবল হয়ে যাবে, তখন তোমার সব ভার্সিটিতে চান্স হয়ে যাবে। যদি একটা ছেলে ঢাবিতে চান্স পায় দেখবা যে তার পরপর সবগুলো ভার্সিটি হয়ে গেছে। যদি কেউ এখন মেডিকেলে চান্স পেয়ে যায় দেখবা যে তার পরপর সবগুলোতে হয়ে গেছে যদি সে পরীক্ষা দেয়। এটা কেন হয়? যখন তুমি এক জায়গায় চান্স পাবা, যখন তুমি এক জায়গায় থামে যাবা, দেখবে যে তোমার ভিতরে কনফিডেন্স চলে আসছে, ঠিক আছে? তো চেষ্টা করো চবিতে জান প্রাণ দিয়ে লেগে থাকো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। যদি চান্স হয়ে যায় পরবর্তী প্রত্যেকটাতে তোমার চান্স হয়ে যাবে, এবং ঈদটাও কিন্তু অনেক ভালো কাটবে। তো ঈদের আগেই তোমার কিন্তু ঈদ চলে আসবে যদি চান্সটা নিশ্চিত করতে পারো, ঠিক আছে? তো আর হতাশা নয়, আর টেনশন নাই, ইনশাল্লাহ লেগে থাকো। তুমি অবশ্যই অবশ্যই স্বপ্ন জয় করতে পারবা। এবং যারা এক্সাম ব্যাচে ভর্তি হবা তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করো। এছাড়া ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো এই ছিল মতো আজকে ভিডিওটা। তো ঠিক আছে, ভালো থাকো। যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।